গুড মর্নিং, সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। এপার বাংলায় কবিতায় সকলকে অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 10:30 মতন। সকালে জলখাবার বানিয়ে এসেছি বাইরে রোদ পোহাতে। ওর বাবা আজকে খুব তাড়াতাড়ি অফিসে বেরিয়ে গেছে। মা সকালে আজকে ফোন করেছিল, ফোন করে বলল প্রশান্ত দা রিম্পা বৌদি আসছে, আজকে কি আসবি? তো প্রশান্ত দা রিম্পা বৌদি হচ্ছে আমরা যে পাড়াতে আগে একসাথে থাকতাম, সেখান থেকে তো সবাই এখন আলাদা হয়ে গেছে, যে যার মতন আলাদা হয়ে গেছে। মারা আলাদা হয়ে গেছে, আমি আলাদা হয়ে গেছি বিয়ের পরে। তো আমরা সবাই একই জায়গায় থাকতাম। প্রশান্ত দা চাকরি সূত্রে থাকে খড়গপুরে ওয়াইফকে নিয়ে। এবার প্রতিবেশী বলতে যা হয় আর কি, পাশাপাশি থাকা, কোনো তরকারি হলে দেওয়া নেওয়া জানলা দিয়ে, তারপরে সারাদিন বসে লুডো খেলা, এই চলতো। তো এখন সবাই আলাদা হয়ে যেতে এই জিনিসগুলোকে আমরা খুব মিস করি। তো অনেক দিন পরে আসছে আমাদের বাড়িতে, তো মা বললো আয় দেখা করবি। তো আমি বললাম কি করে সম্ভব এটা, ও তো চলে গেছে অফিস, তো আমার যাওয়ার তো সম্ভব নয়। তখন মা বললো তাহলে প্রশান্তদাকে পাঠিয়ে দিচ্ছি, প্রশান্তদা আগে গাড়িতে করে নিয়ে আসবে। আমি বললাম, তো আমি তখন বললাম তাহলে না হয় তুমি একটু দেরি করেই পাঠিও, ততক্ষণ রান্নাটা করে নিই। তো ভাবলাম আলু পোস্ত আর বিউলির ডালটা করে রাখি, রাত্রেবেলা এসে ভাতটা করে ফেলবো। আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়ে একটু কড়াইতে তেল গরম করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, দিয়ে মিক্সিতে বেশি করে একটু পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে নিয়েছি পোস্তটা। প্রশান্তদা এসে গেছিলো, চলে এসেছি মায়ের বাড়িতে। তো মোটামুটি 1:30 বেজে গেছে মায়ের বাড়িতে আসতে আসতে। তো প্রশান্তদাকে বলেছিলাম তুমি খেয়েই এসো। প্রশান্তদা খেয়ে এসেছিলো, এই যে ভাই খেতে বসছে। মা জানি অনেকগুলো নিশ্চয়ই আজকে আইটেম করেছে। এই যে দেখুন, চিকেন কষা করেছে, এদিকে করেছে রুই মাছের কালিয়া, এদিকে করেছে মুসুরির ডাল, আর এদিকে মুসুর ডালের বড়ার সেই টক মায়ের বিখ্যাত, আর এদিকে একটু বেগুন ভাজা, আর মনে হয় পোনা মাছের ঝাল করেছে, সেটা এখনও দিয়ে যায়নি। ছেলেটার জন্য খিচুড়িও বানিয়ে রেখেছে, মা সব রকমেরই ব্যবস্থা করে রেখেছে। এই হচ্ছে প্রশান্তদা, আমাদের বাড়ির পাশেই থাকতো, ওরা এখনও ওখানেই থাকে। তো আমরা বাড়িটা যেহেতু চেঞ্জ করে দিয়েছি, তো একটা মুভি লাগানো হয়েছে আবার টিভিতে, কিসমিস মুভিটা দেখা হচ্ছে সবাই মিলে। এদিকে ভাই বসবে এখন খেতে। আজ বহুদিন হয়ে গেল পাড়াতে যাওয়া হয় না, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। ওখানে ছোট থেকে বড় হয়েছি, তো যেসব প্রতিবেশীদের বাড়িতে আসা যাওয়া ছিল, ভাব ছিল, তাদের কথা খুব মনে পড়ে, দেখতে ইচ্ছা হয় বই কি, কিন্তু যাবার তো কোনো উপায় নেই বলুন, সংসার ছেড়ে কি আর করা যাবে। এই যে পোনা মাছের ঝালটা মা দিয়ে গেছে এখানে। তবে ভাই আমার বিশাল কুতকুতানি ভাব, এইটা খাবো না সেইটা খাবো না, ওর বিশাল কুতকুতানি। খাওয়াতে প্রচণ্ড ওর মেজাজ, বলছে আমি এত কিছু খাবো না, শুধু মুসুরির ডাল আর চিকেনটা খাবো, বাকি সব কিছু তুলে না। আবার লজ্জা পাচ্ছে আমি ভিডিও করছি বলে, বলে কি আমার খাবার ভিডিও দিবি না? আমি বলি না, আমি তো দেবই, তুই মাথাটা ঝুঁকিয়ে খা, তাহলে কেউ দেখতে পাবে না। অনেকদিন পরে প্রশান্তদা আর বৌদির সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। তো আমরা ভেবেছি এই খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বসে আমার বিয়ের ক্যাসেটটা দেখব। তো ওরা এখনও আমার বিয়ের ক্যাসেটটা দেখেনি, তাই জন্য ভেবেছি সবাই মিলে আজকে বসে দেখব। এই হচ্ছে রিম্পা বৌদি, বয়সে আমার থেকে একটু ছোট হলেও ও একদম আমার বান্ধবীরই মতন, খুবই আর কি মারি আমি ওর সাথে, একদম বন্ধুর মতন মিশি আমরা। ও লজ্জা পাচ্ছে আমি ভিডিও করছি বলে, বলে কি ব্লগে ছাড়বে, সবাই দেখবে আমাকে খেতে। আমি বলি দেখুন না, কি আছে। মা সেই কোন সকালে উঠে খাওয়া দাওয়ার আয়োজন করতে শুরু করে দিয়েছে, অথচ আমাকে কিছু জানায়ও নি। জানালে তো একটু হেল্প করে দিতে পারতাম বলুন। তবে সত্যি কথা বলতে মায়ের বাড়িতে আসলে একদম হেল্প করতে পারি না, ছেলেকে নিয়েই আমি ব্যস্ত থাকি। মা বলে তুই ছেলেকে সামলা, আমি আমার কাজ করে নেবো ঠিক। এই যে আমার বিয়ের ক্যাসেটটা লাগানো হয়েছে। এই হচ্ছে আমার মাসি, এই যে আমাকে বরণ করছে। সর্দি মাসি মারা গিয়ে বছরখানেকের ওপর হয়ে গেল, কিন্তু বিশ্বাস করুন মাসি মারা গেছে একটা মুহূর্তের জন্য মনে হয় না যে মাসি এখনও নেই আমাদের মাঝখানে। খুব মিশুকে ছিল, সবার সাথে খুব ইয়ার্কি ঠাট্টা করতো, সবার সাথে খুব ভালোবেসে থাকতো, আমাদেরকে খুব ভালোবাসতো, আর মাকে তো প্রচণ্ডই ভালোবাসতো। মা যেহেতু সব ভাই বোনদের মধ্যে ছোট, তাই মাকে চোখে হারাতো। এবার মাসি নেই, যখনই আমার বা মায়ের মাসির কথা মনে পড়ে, তখনই টুক করে একটু ভিডিও ক্যাসেটটা লাগিয়ে মাসিকে একটু দেখে নিই। তো মনে হয় মাসি আমাদের সাথেই আসে, সাথে চোখের কোণে একটু জলও চলে আসে, মাসির কথাগুলো স্মৃতিগুলো মনে পড়ে যায়। এই যে আমাকে সাজিয়েছিল দেখুন, আমি কারোর খারাপ করতে চাই না, আমি তার নামও নেব না, কিন্তু আমি খড়গপুরেরই একজনকে বুকিং করেছিলাম জানেন তো।
সত্যি কথা বলতে না, সেই মুহূর্তে কিছু বলতে না পারলেও আমি প্রচণ্ড আপসেট হয়েছিলাম তার সাজানোতে। এত বাজে সাজিয়েছিল না আমাকে, অথচ 10,000 টাকা খরচ হয়েছিল জানেন আমার। কিন্তু এত বাজে সাজিয়েছিল, অথচ তার প্রোফাইলে গিয়ে দেখেছিলাম কত সুন্দর সুন্দর মেয়েদেরকে সাজিয়েছিল, রিভিউগুলো ভালো ছিল। কিন্তু বিশ্বাস করুন, সামনে থেকে সাজানোর পর না প্রত্যেকে আমাকে বলেছিল যে একদমই ভালো লাগছে না সাজানোটা। তো আমার দিনটাকে না পুরো নষ্ট করে দিয়েছিল। আমি তাদেরকে বলবো, আপনারা নিজে যতটুকু পারেন না ততটুকুই ছবি টবি দেবেন, মানুষকে বোকা বানাবেন না। যতটুকু পারবেন ততটুকুই চেষ্টা করুন না। এভাবে মানুষকে বোকা বানানোর দরকার কী আছে বলুন? মানুষের একটা স্পেশাল দিন এভাবে বরবাদ করে দেওয়ার তো কোনো মানে হয় না বলুন। তো যাই হোক, এই যে মা আবার এই গামলাটার মধ্যে পাখিদেরকে গম দিয়েছে, ও আবার সেটাকে নিয়ে খেলছে। আমরা সবাই মিলে একটু ছাদে এসেছি রোদ পোহাতে। আজকে আবার ছাদে আমরা খাওয়া দাওয়া করিনি, কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ছাদের ওপরে। তো মা বললো না, আজকে ছাদের ওপরে আর খাবো না, আজকে ঘরেই সবাই মিলে খাবো চ। তো বললাম ঠিক আছে। প্রশান্তদা চাকরি সূত্রে আজ অনেক বছর হয়ে গেল খড়গপুরেই থাকে। তো ওদের সাথে আমাদের খুব ভালো একটা রিলেশন হয়ে গেছে, নিজের পরিবারের মতনই। প্রশান্ত দাদা যখন কাজে চলে যেত তখন আমরা সবাই মিলে বসে লুডো খেলতাম, খুব হাসি ঠাট্টায় আর কি মজা করতাম আমরা সবাই একসাথে মিলে। তো সেই দিনগুলোকে এখন খুব মিস করি, সেই দিনগুলো আর খুঁজে পাই না এখন। এই পরিবেশটা মায়ের জন্য নতুন, তো তাই মা সেরকমভাবে এখনও কারোর সাথে মিলেমিশে উঠতে পারিনি। তো মায়ের সব থেকে বেশি একা মনে হয় এই জায়গাটায় এসে। মা সব থেকে বেশি সবাইকে মিস করে। হালকা করে ওরা আবার একটু টাটাও করা হয়ে গেল। তো যেটা বলছিলাম আপনাদেরকে, বিয়েতে তো আমাকে খুবই বাজে সাজিয়েছিল, কিন্তু আমার বৌভাতে একজনকে বুক করেছিলাম, সেও খড়গপুরেরই, কিন্তু সে জানেন তো একদম তার বিপরীত, খুব সুন্দর সাজিয়েছিল আমাকে। সে ওই 10,000 টাকাই নিয়েছিল, কিন্তু বিশ্বাস করুন সেই দুঃখটা আমার ওই বৌভাতের দ্বারাই আমি ভোলাই। কিছু করার নেই আর, বিয়ের দুঃখটা। বিয়েতে এত বাজে সাজিয়েছিল, কিন্তু বৌভাতে যাই হোক সেজে তবুও মনটা একটু খুশি হয়েছিল। তো সেও খড়গপুরেরই। একটা মজার ঘটনা বলি শুনুন। তো যে সাজাতে এসেছিল আমাকে বিয়ের দিন, সে এসে না এসে এমনভাবে তার রিং লাইটটা বার করলো ব্যাগ থেকে, সেট আপটা রেডি করলো। আমি ভাবলাম আজকে তো দারুণ, আমাকে পুরো ঐশ্বর্যার আয় লাগবে। কিন্তু যেই সাজালো না অমনি, মানে সেই কথায় আছে না, নাম বাড়া দর্শন ছোটা, ওই হয়েছে অবস্থা। মানে আমি তো অবাক, জাস্ট অবাক। ও বাবা, আবার কি ফিল্টার মেরে আমার কোথা থেকে ছবিটা নিয়ে সাজানোর আগে আমাকে বুড়ি বানিয়ে দিল। দিয়ে ও সাজানোর পরে এমনভাবে প্রেজেন্টেশনটা দিল যেন হলো আমি স্বর্গের অপ্সরা। সব থেকে বেশি খারাপ লাগছিল যখন সবাই জিজ্ঞেস করছিল যে কে সাজিয়েছে তোকে, একদম ভালো সাজায়নি। অনেক হয়েছে বিয়ের গল্প, এবারে যাব বাড়ি। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে এসছে, চারদিকটা অন্ধকার হয়ে এসছে বুঝতেই পারিনি। বাড়ি ফিরে আছে আজকে আমার প্যাকিংয়ের কাজ। আমি তো বলেইছিলাম যে আমরা যাব একটু বাইরে ঘুরতে না, বাড়ির কোনো একটা শুভ কাজে যাব। তো এই ব্যাগটা দেখছেন, এই ব্যাগটা V2 বলে একটা নতুন মল খুলেছে মালঞ্চতে। তো ওখানে 5,000-এর যদি আপনারা 5,000 টাকার কেনাকাটা করেন তাহলে এই ব্যাগটা তখন দিচ্ছিল। তো ব্যাগটা যখন দিয়েছিল তখন দেখে ভেবেছিলাম বাবা, মানে মনটা একটু খুঁতখুত করছিল। কিন্তু বাড়িতে এসে এখন দেখছি ব্যাগটা বেশ ভালো কোয়ালিটি, জানেন তো, বেশ মজবুত। আবার ভেতরটা অনেকটা জায়গা, পিছনে আমার 2টো চাকা দেওয়া আছে, সামনে আবার সেই টানার মতন হোল্ডিংয়ের সিস্টেমটাও দেওয়া আছে। তো বেশ ভালোই কোয়ালিটিটা, খারাপ নয়। এই ব্যাগটার মধ্যে ভাবছি পুজোর সময় বাবা মায়ের জন্য, বাড়ির লোকেদের জন্য যে জামা কাপড়গুলো কেনা হয়েছিল নতুন, সেগুলো এই ব্যাগটার মধ্যে প্যাক করব। পাশে একটু জায়গা আছে, এখানে ছেলেটার ডাইপারটা হয়ে যাবে। আর শাশুড়ির জন্য নিয়েছিলাম একটা শাড়ি, সেই শাড়িটাকেও এখানে ঢুকিয়ে দেবো। তো মোটামুটি যে নতুন জামা কাপড়গুলো কেনা হয়েছিল সেটা এই ব্যাগের মধ্যে হয়ে যাবে। প্রত্যেকবারে ভাবি যে বেশি লাগেজ করবো না, কিন্তু সেই দেখতে দেখতে না 2-3টে লাগেজ হয়ে যায়। আর নিয়ে যাওয়া মানে প্রচণ্ড একটা চাপের ব্যাপার, বিরক্ত লাগে এত লাগেজ নিয়ে যেতে। তার মধ্যে আবার সাথে একটা ছোট বাচ্চা। তো এর মধ্যে যত নতুন জামা কাপড়গুলো আছে সেগুলো সব এগুলোর মধ্যে নিয়ে নেব। আর আমাদের ভাবছি একটা বড় লাগেজের মধ্যে হয়ে যাবে। তো এবারে আর বেশি, তবে একটা কথা বলতে ভুল হয়েছে আমার, 5,000 টাকা কেনাকাটা করলে ব্যাগটা 3,000 টাকা দাম, সেটা 500 টাকায় দিয়েছিল। তো আমার সেটা আর মনে ছিল না। তো প্রথমে ভেবেছিলাম 3,000 টাকার ব্যাগ, কোন কোম্পানি, কোনোদিনও শুনিনি, কোনোদিনও কেমন হবে।
তো এখন দেখছি না বেশ ভালোই, ব্যাগটা ভালো মজবুতও আছে আর সিস্টেমটাও বেশ ভালো। জামা কাপড়গুলো নেওয়া হয়ে গেলে উপরে নিয়ে নেব কিছু খাওয়ার জিনিস। শাশুড়ি মা আমার বড়ি, পাটালি গুড় এগুলো খেতে ভালোবাসে, ওর বাবা এনেছে, তো সেগুলো নিয়ে নেব ওপরে। তো মোটামুটি এই ব্যাগটা গুছানো হয়ে গেছে। আর একটা যেটা লাগেজ ব্যাগটা সেটা রাত্রেবেলা গুছিয়ে নেব। সেই কোথাও যাওয়ার 2-3 দিন আগে যদি গোছাতে বসি না, তাহলে এটা ভুলে যাই সেটা ভুলে যাই, খুব অসুবিধা হয়। তখন গিয়ে যখন কিছু খুঁজে পাই না, এই দেখুন দুটো আবার বেল্ট একটা রেখে দিয়েছে। এই লোকটা মানে এত জিনিসপত্র কেনে কিন্তু অথচ পরে না, দুটো বেল্ট কবে থেকে পড়ে আছে এই জানিও না। আর তার মধ্যে হয়েছে আমার ধনুর্ধর ছেলে বিছানাটাকে এমনভাবে করে রেখেছে, কোথায় কী জিনিসপত্র রেখেছিলাম সব ভুলে গেছি। সব তুলে তুলে ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক ছুঁড়ে একাকার, আমি কোনো কিছু এখন খুঁজে পাচ্ছি না। তো এই ব্যাগটা হয়ে গেছে, তো ভাবছি রাত্রেবেলা কাজবাজ সেরে ট্রলি ব্যাগটা গোছাতে বসবো, তাহলেই ব্যাস আমার মোটামুটি প্যাকিং করাটা শেষ হয়ে যাবে। তো প্যাকিং করে যাব রান্নাঘরে রান্না করতে। তো সকালে আমি আলু পোস্ত আর ডালটা করে রেখেছিলাম, সেটাকে আমি গরম করে নেবো। যাওয়ার আগে দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাই। আগের দিন যে আমরা মলে গেছিলাম না ভিমার্টে, তখন আমি আপনাদেরকে বলেছিলাম আমি একটা শল কুর্তি একটা প্যালাজো প্যান্টস কিনেছিলাম। তো এইটা হচ্ছে সেইটি। কালারটা না খুব সুন্দর হয়েছে, তুতে কালারটা বোঝা যাচ্ছে না ঠিক, কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। প্যাকিং মোটামুটি শেষ করে ফেলেছি, এবার যাব খাবার গরম করতে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন তাহলে এখানেই টাটা, গুড নাইট।